রাতের বাংলাদেশে শুরুতেই জানাবো শিরোনাম। প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিনে ইসিতে ৪২ জনের আপিল, সবার সহযোগিতায় সুষ্ঠু ভোট আয়োজনের আশ্বাস ইসি। প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। যারা নির্বাচন বানচাল চেষ্টা করবেন তারা ব্যর্থ হবে। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাআল্লাহ দিতে পারবো। তারেক রহমানের সাথে বামপন্থী নেতাদের সাক্ষাৎ, দেশ করতে একসাথে কাজ করার আহ্বান, ক্ষমতায় গেলে সরকারি কাজে ব্যবসায়ী সংগঠনগুলোকে সম্পৃক্ত করার পরিকল্পনা বিএনপির। আগামী দিনে আপনারা দোয়া করেন, আপনারা ক্যাপাসিটি বিল্ডিং করেন, অনেকগুলো সরকারি কর্মকাণ্ড যেগুলো আপনারা করতে পারবেন সেগুলো আমরা আপনাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। মোস্তাফিজ ইস্যুর জেরে বাংলাদেশে বন্ধ আইপিএল এর সম্প্রচার, ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরানোর ব্যাপারে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি। আরও ৮ জুলাই যোদ্ধার পরিচয়ে শনাক্ত, বিগত আমলে গুমের ২৫% ঘটিয়েছে র্যাব, বাহিনী বিলুপ্তের সুপারিশ কমিশনের। আমাদের দেশের গোয়েন্দা সংস্থা কী করে আপনার ইন্টারনেট পলিটিক্সে তারা মানে নাক গলায়, কেন নাক গলায়? ওইটা পার্ট ইন পাওয়ার চায় বলে। জুলাই আন্দোলনের পরিচিত মুখ সুরভির রিমান্ড ঘিরে সমালোচনা, খবর ভাইরাল হবার পর তড়িঘড়ি করে জামিন। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে কয়েদিদের পোশাকে নিউ ইয়র্কের আদালতে নেওয়া হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও ফার্স্ট লেডিকে। কারাকাসে আগ্রাসন বিরোধী বিক্ষোভ, ফের হামলার হুমকি ট্রাম্পের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। প্রার্থিতা ফিরে পেতে আপিলের প্রথম দিনে নির্বাচন কমিশনে আবেদন করেছেন মনোনয়ন বাতিল হওয়া ৪২ জন। অঞ্চলভিত্তিক 10টি বুথে আপিল গ্রহণ চলবে ৯ জানুয়ারি পর্যন্ত, এরপর হবে শুনানি। আপিলকারীদের দাবি, নানা তুচ্ছ কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। সকালে বুথ পরিদর্শনে গিয়ে সিইসি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজমান। আর ইসি সচিব জানিয়েছেন, প্রতিটি আপিলই গুরুত্বের সাথে নেবে কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই বাছাই শেষে সারা দেশে ২৫০০-এর বেশি প্রার্থীর মধ্যে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। অবৈধ বলে গণ্য হওয়া প্রার্থীরা আপিল করছেন ইসিতে। আপিল করতে আসা প্রার্থীদের কেউ কেউ ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন, কেউ কেউ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। একই কারণে যদি একজনের মনোনয়ন বাতিল করে ডাইরেক্ট আর একজনকে সময় দিয়ে সংশোধনের সময় দেয়, তাহলে তো এটা বৈষম্য হলো। আমরা মাঠে কাজ করতে পারি না এবং আমাদেরকে গেলেই ওনার লোকজন দিয়ে আমাদের উপর মপ করার চেষ্টা করে। জীবনের নিরাপত্তা নেই, আমাদের পরিবার সবাইকে হুমকি দেয়। প্রার্থীরা যদি মানুষের কাছে স্বাক্ষর নিতে না পারি তাহলে আমি কিভাবে জমা দিব? সো আমি মনে করি যে আইনটা করা হয়েছে জনগণের যে ইচ্ছাটা সেটার সাথে সাংঘর্ষিক। আমি যেহেতু জমা দিতে পারিনি, তাই এদের পুনরায় কোর্ট থেকে রায় আসতে হবে। ইসিতে আপিলের বুথ পরিদর্শন করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবাই সহযোগিতা করলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাআল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ। ইসি সচিব জানিয়েছেন, সংক্ষুব্ধ যে কেউই আপিল করতে পারেন, সেটা যাচাই বাছাই করে পুনরায় সিদ্ধান্ত দেওয়া হবে। রেস্ট্রিক্ট করছি না যে এর বাইরে আমরা আপিল নেব না। আপিল করতে পারেন, সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন। আমরা কাগজটা নেব, পরীক্ষান্তে সিদ্ধান্ত দেওয়া হবে। ডিসি অফিসে হেনস্থার শিকার মানিকগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাও আপিল করেছেন। কোনো পক্ষের সঙ্গে তারা ভালো আতাত আছে, আমার সঙ্গে তারা আমি যা বলি তা না বলে তাদেরকে কীভাবে সেভ করা যাবে সেই তারা নির্বাচনে যখন এটা ঘোষণা করে তখন ওইটা আমি লক্ষ্য করেছি। আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি, বুঝতে পেরেছি। টাকার মোহতে অনেক কিছু হয়ে গেছে সেখানে। ভোটারের এলাকার জটিলতায় মনোনয়নপত্র বৈধ হয়নি ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার। তিনিও আপিলের ইতিবাচক ফলাফলের আশা করছেন। যারা স্বাক্ষর করেছেন এই প্রায় ৫,০০০ মানুষ, এত অল্প সময়ে ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি। তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব। প্রথম দিন সারা দেশ থেকে মোট ৪২টি আপিল আবেদন জমা পড়েছে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ভোট বানচালের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির ১৯তম বৈঠক শেষে এই হুঁশিয়ারি দেন তিনি।
বলেন, ফ্যাসিস্টের এজেন্টরা বিভিন্ন দলে অনুপ্রবেশ করে নাশকতা করতে পারে। এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোটের বাকি আর মাত্র মাসখানেক। শেষ হয়েছে মনোনয়ন যাচাই বাছাই, দল এবং প্রার্থীরাও নেমেছেন ভোটের মাঠে। এমন অবস্থায় সবার প্রশ্ন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে তো? এই পরিস্থিতিতে সচিবালয়ে বসে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 19তম বৈঠক। পরে গণমাধ্যমের মুখোমুখি হন উপদেষ্টা। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি। উপদেষ্টা জানান, যথাসময়ে হবে ভোট, বানচালের চেষ্টা হলে কঠোর হস্তে দমন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল। যারা নির্বাচন বানচাল চেষ্টা করবেন তারা ব্যর্থ হবে। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওসমান হাদি হত্যার বিচার নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র সচিব জানান, হাদি হত্যা মামলার চার্জশিট প্রস্তুত, জমা দেয়া হবে 7 জানুয়ারির মধ্যে। এই মামলাটির সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। মামলাটির দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে আমরা আশা করি। হাদি হত্যা মামলার চার্জশিট 7 তারিখের ভিতরে অবশ্যই ইনশাআল্লাহ আমরা দিয়ে দেব। এর চূড়ান্ত প্রস্তুত হয়ে গেছে। উপদেষ্টা জানান, নির্বাচন সামনে রেখে শুরু হওয়া অপারেশন ডেভিল হ্যান্ড 2 অভিযানে এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে 14,569 জন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন সিপিবি, বাসদ সহ বাম দলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নেতারা। অভ্যুত্থানের পর দেশকে এগিয়ে নিতে তৈরি হওয়া সুযোগ কাজে লাগাতে তাদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে বিএনপি সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকিও আজ তারেক রহমানের সাথে দেখা করেন। আলাদাভাবে সাক্ষাৎ করেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতারাও। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথেও সাক্ষাৎ করতে শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সোমবার আসেন সিপিবি, বাসদ সহ বামপন্থী জোটের নেতারা। বেশ আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার আপোষহীন সংগ্রাম আর দেশপ্রেমের কথা তুলে ধরেন বাম জোটের নেতারা। তারেক রহমান বামপন্থী নেতাদের দেশ এগিয়ে নিতে সহযোগিতার আহ্বান জানান। বিভিন্ন বিষয়ে আমাদের মত পার্থক্য থাকবে, কিন্তু সবসময় আমাদের যাতে একটা পলিটিক্যাল কালচার, রাজনৈতিক যে একটা সহনশীলতা, ফিলোসফিক্যাল টলারেন্স সেটা থাকে, সেটা একটা গণতন্ত্রের জন্য সেটাই একটা সৌন্দর্য। গণতন্ত্রের জন্য দুটো বিষয় লাগে, একটা হলো যে রাজনৈতিক সহনশীলতা, আর একটা হলো যে নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন, জনপ্রতিনিধি নির্বাচন। এই দুইটারই গত 54 বছরে বাংলাদেশে ঘাটতি ছিল, সেটা হয় নাই। সেইটা এই সুযোগটা যাতে আমরা কাজে লাগাতে পারি। পরে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে আসেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। তিনি বিএনপি সমর্থন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে এবার নির্বাচন করছেন। বাংলাদেশেরকে যারা অস্বীকার করবে তারা আসলে বাংলাদেশের রাজনীতিতে জনগণ কর্তৃক গৃহীত হবে না বলে আমরা মনে করি। ফলে বাংলাদেশকে যারা স্বীকার করেন, বাংলাদেশের সংগ্রামকে যারা স্বীকার করেন, তার ইতিহাসকে যারা স্বীকার করেন, তার ইতিহাসের মধ্যে জনগণের সংগ্রামের যে ধারাবাহিকতাকে যারা ধারণ করেন, বাংলাদেশের জনগণ তাকেই বেছে নেবে। এবং জনাব তারেক রহমান বিএনপির পক্ষ থেকে তারা সেই ধারণ করার জায়গাগুলো, তাদের যে অঙ্গীকার, সেটা পুনর্ব্যক্ত করেছেন। এছাড়াও তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের বিএনপি জোটের প্রার্থী ও জমিয়ত নেতা জুনায়েদ আল হাবিব। এ সময় খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনার পাশাপাশি নির্বাচনের কৌশল নিয়ে তারা আলোচনা করেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতায় গেলে আমলাতান্ত্রিক জটিলতা কমাতে শক্তিশালী করা হবে বাণিজ্যিক সংগঠনগুলোকে। যোগ্যতার ভিত্তিতে দেয়া হবে সরকারের বিভিন্ন বাণিজ্যিক কাজের দায়িত্ব। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ব্যবসায়ী সংগঠনগুলো আয়োজিত দোয়া মাহফিলে এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে দেশ বিরোধী চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানান। এ সময় ব্যবসায়ী সংগঠনগুলো নির্বাচিত সরকারের সাথে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেন।
90-এর দশকে দেশে গণতন্ত্র ফিরে আসার পর জোরে সোরে অর্থনীতি গোছানোর কাজে হাত দিয়েছিল খালেদা জিয়া সরকার। সাবেক সেই প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় রাজধানীর একটি অভিজাত হোটেলে দোয়া মাহফিলের আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশ। অংশ নেয় এফবিসিসিআই, ডিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ সহ 17টি শীর্ষ ব্যবসায়ী সংগঠন। ব্যবসায়ী সংগঠনের নেতারা বলেন, খালেদা জিয়ার উদ্যোগেই মুক্তবাজার অর্থনীতিতে প্রবেশ করেছিল দেশ। ব্যক্তি মালিকানাধীন বিদেশি বিনিয়োগের পাশাপাশি সামাজিক সুরক্ষা নিশ্চিতেও কাজ করে তার সরকার। এ সময় নির্বাচিত সরকারের সাথে মিলে দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকার করে ব্যবসায়ী সংগঠনগুলো। ওনার এই দূরদর্শী ব্যবসা বান্ধব একটা প্রাইভেট সেক্টর ড্রিভেন ইকোনমিতে আমরা সবাই ওনার সাথে সাথ দিব এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ঔষধ শিল্পের আজ যা কিছু উন্নতি দেখেন তার জন্য আমরা সম্পূর্ণভাবে ওনার কাছে ঋণী। মাহফিলে ছিলেন বিএনপির শীর্ষ নেতারা। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, গণতন্ত্র না থাকলে একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দেয়। ক্ষমতায় গেলে ব্যবসায়িক সংগঠনগুলোকে সরকারি কাজে সম্পৃক্ত করার পরিকল্পনার কথা জানান তিনি। আগামী দিনে আপনারা দোয়া করেন, আপনারা ক্যাপাসিটি বিল্ডিং করেন, অনেকগুলো সরকারি কর্মকাণ্ড যেগুলো আপনারা করতে পারবেন সেগুলো আমরা আপনাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। দেশের বিরুদ্ধে চক্রান্ত চলমান উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, ৭১, ৯০ আর ২৪-এর মতো এক হয়ে সব ষড়যন্ত্র রুখে দিতে পারলেই খালেদা জিয়াকে যোগ্য সম্মান দেয়া হবে। ১৯৭১ সালে যার জন্য আমরা যুদ্ধ করেছিলাম, ১৯৯০ সালে যার জন্য লড়াই করেছি গণতন্ত্রের জন্য, 1924-এ 2024-এ যাদের জন্য আমার ছেলেরা রক্ত দিয়েছে, আসুন আমরা সেই বাংলাদেশকে আবার সবাই মিলে গড়ে তুলি। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া নানা নিপীড়নের শিকার হলেও প্রতিশোধ পরায়ণ ছিলেন না। তাই ৫ আগস্টের পর সবার প্রতি শান্তি আর সম্প্রীতি ধরে রাখার বার্তা দিয়েছিলেন তিনি। এ কারণেই একটি দল থেকে গোটা দেশের নেত্রী হয়ে উঠেছিলেন খালেদা জিয়া। লাঞ্ছিতের আহ্বানে যেন মাটি জন্ম দিল এক শস্যগন্ধি মাটিরই কন্যাকে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে আইপিএল এর খেলা ও অনুষ্ঠান সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোস্তাফিজুর রহমানকে অন্যায়ভাবে আইপিএল থেকে বাদ দেয়ায় দেশের জনগণ ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছে। সেই কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আইপিএল এর সম্প্রচার নিষিদ্ধ থাকবে। রাজনৈতিক ইস্যুতে আইপিএল থেকে বাদ দেয়া হয়েছে বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে। এর জেরে কঠোর পদক্ষেপ নেবে বাংলাদেশ তা অনুমেয়ই ছিল। বিসিসিআইকে কড়া জবাব দিতেই এবার বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিএল থেকে দেশের তারকা ক্রিকেটারকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে, যেখানে বিসিসিআইয়ের নেই কোনো যৌক্তিক কারণও। সেই সাথে তাদের এমন সিদ্ধান্তে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে দেশের জনগণকে। এমন অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল এর সকল খেলা ও অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ঘটনার সূত্রপাত গত শনিবারে। রাজনৈতিক চাপে রেকর্ড মূল্যে কেনা মোস্তাফিজকে স্কোয়াড থেকে সরিয়ে দেবার নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ড দেয় কলকাতা নাইট রাইডার্সকে। বিসিসিআই এর আদেশ মানতে বাধ্য হয় কেকেআর। এই ঘটনায় সাধারণ টাইগার ভক্তদের মতোই ক্ষুব্ধ হন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও। সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে তিনি জানিয়েছিলেন, আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলকে ভারতে না পাঠানোর কথা। সেই সাথে তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেন বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার জন্য। যেই কথা সেই কাজ। রোববার ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়ে নিজেদের খেলা অন্য ভেন্যুতে আয়োজন করার অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল বিসিবি। আর সোমবার আইপিএল এর খেলা দেশের মাটিতে সম্প্রচারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না চেয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, দ্রুতই আইসিসি ডাকবে বিসিবিকে। দুপক্ষের আলোচনা শেষে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু বদল হবে কিনা সেই সিদ্ধান্ত আসবে।
সদ্য প্রয়াত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির নেতৃত্বে সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পার্টি অফিস গুলশানে যান বিসিবি পরিচালকরা। সেখানে গিয়ে শোক বার্তা লেখেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এক মহান নেত্রীকে মিস করব। তিনি আমাদের সমস্ত স্পোর্টস সহ ক্রিকেটকে অনেক সাহায্য সহযোগিতা করে দিয়েছেন। তো এই জন্য এইসব কথা আমরা লিখেছি এবং আল্লাহর কাছে দোয়া করে আমরা চিঠিটা আমরা আমাদের শোক বইতে লিখেছি। সম্প্রতি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বিসিসিআই এর বাদ দেয়া ইস্যুতে উত্তাল ক্রিকেট বিশ্ব। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না চেয়ে আইসিসিকে চিঠিও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দ্রুতই আইসিসির সঙ্গে বসবে বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থা। এই মুহূর্তে সিকিউর ফিল করছি না আমাদের টিমটা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলুক। তো আমরা আইসিসিকে চিঠি লিখেছি এবং চিঠিতে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি আমরা কি বলতে চাচ্ছি, কেননা আমাদের কাছে মনে হচ্ছে সিকিউরিটি একটা বড় কনসার্ন এবং সেটা ফলো করছি। আমরা আইসিসিকে মেল পাঠিয়েছি এবং আমরা সাথে সাথে তাদের কাছ থেকে একটা মিটিং করার জন্য তারা আমাদেরকে বলবে খুব তাড়াতাড়ি। সেখানে আমাদের কথাগুলো আমরা এক্সপ্রেস করবো। বাট ইমেলটা পাঠিয়েছে তার রিপ্লাইয়ের উপরে নির্ভর করছে আমরা পরবর্তী পদক্ষেপ কি নেব। এখনও বিসিসিআই এর সঙ্গে কথা হয়নি বিসিবির। তবে অপমানজনক কোনো বিষয়েই ছাড় দিতে চান না বাংলাদেশ ক্রিকেটের নীতি নির্ধারকরা। বিসিসিআই কিন্তু কেকেআরকে চিঠি দিয়েছে, এটা কিন্তু আমরা একদমই পার্ট না। মানে কেকেআরকে বলেছে ওকে দলে রাখতে না, এটা কিন্তু আমাদের বোর্ডকে কিছু জানায়নি। ও তো নিয়েছে ওরে রাজনৈতিক, এটি আমরা সবাই এটা খুবই অত্যন্ত দুঃখিত যে একটা রাজনৈতিক কারণে একটা ছেলেকে এত ভালো ক্যালিবারের একটা প্লেয়ার যে তার অনেক কিছু দেখাতে পারতো এই আইপিএলে, সেটা করতে পারিনি, যেন আমরা দুঃখিত সবাই। শোনা যাচ্ছে বদলে যেতে পারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু। ভারতের জায়গায় বাংলাদেশের ম্যাচগুলো হতে পারে শ্রীলঙ্কায়। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। রায়েরবাজার কবরস্থানে দাফন হওয়া 114 জনই জুলাই শহীদ নন। সড়ক দুর্ঘটনার বিষ পানে মারা যাওয়া মরদেহ পেয়েছে সিআইডি। সকালে রায়েরবাজার কবরস্থানে পরিচয় শনাক্ত হওয়া 8 জুলাই শহীদের পরিবারকে কবরের দায়িত্ব বুঝিয়ে দিয়ে কথা জানান সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাতুল্লাহ। অবশ্য এখানে পাওয়া অধিকাংশ মরদেহেই মিলেছে বুলেটের চিহ্ন। এই মায়ের আহাজারি যেন থামান নয়। প্রায় 1.5 বছর পর প্রিয় সন্তানের মরদেহের সন্ধান পেয়ে কান্নায় ভেঙে পড়েন। তার মতো শোকে স্তব্ধ জুলাই আন্দোলনে শহীদ আরও 8টি পরিবার, যাদের দীর্ঘ নিঃশ্বাসে ভারী হয়ে ওঠে রায়েরবাজার কবরস্থানের বাতাস। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে জুলাই গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী অজ্ঞাত শহীদদের লাশ তোলা ও শনাক্তকরণ কার্যক্রম এবং এর ফলাফল উপস্থাপন করে সিআইডি। এ সময় উপস্থিত ছিলেন শহীদ পরিবার, মুক্তিযুদ্ধ, স্থানীয় সরকার উপদেষ্টা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সহ অন্যান্যরা। 9 ভুক্তভোগী পরিবারের দেওয়া নমুনার ভিত্তিতে 8 শহীদ পরিবারের ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে শনাক্ত করেছে সিআইডি। ঠিকই আমার ছেলের আড্ডি করে আমার দেখাইলো, যদি আগে দেখাইতো তা আমার শরীরের আমি দিন দিতে লাশটাও তো পাইতাম। ওয়ারিশ থাকা সত্ত্বেও বেয়ারিশভাবে দাফন করছে, তাদের বিচার আমি চাই। এই ইন্টিরিম সরকারকে বলবো, আপনারা পদত্যাগ করার আগে আমাদের ভাইদের হত্যার বিচারটা অন্তত কইরেন। সিআইডি প্রধান বলেন, অধিকাংশ মরদেহেই মিলেছে বুলেট। তবে এখানে দাফন হওয়া 114 জনই জুলাই শহীদ নন। অনেকে বিভিন্নভাবে মারা গেছেন। 114 জনই জুলাই যোদ্ধা না। এখানে ছোট্ট বেবিও আছে, কিন্তু রোড অ্যাক্সিডেন্ট আছে, বিষ পানে আত্মহত্যা। বাট আমাদের কিছু করার ছিল না, যেহেতু ওই টাইমটা ধরে, ওই এনক্লেভ ধরে আমাদের সকলকে উঠাতে হয়েছে। এটাই 114 জনই জুলাই যোদ্ধা না। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, মরদেহ আন্তর্জাতিক মানদণ্ড মেনে উত্তোলন করা হয়েছে, আর এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। এই কার্যক্রম কেবল আইন, মানবাধিকার এবং আন্তর্জাতিক মানদণ্ডের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন নয়, এটি নিখোঁজ শহীদদের পরিচয় নির্ধারণ, পরিবারগুলোর অনিশ্চয়তা দূরীকরণ এবং ভবিষ্যতের বিচারিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ ফরেনসিক প্রমাণ সংরক্ষণেও সহায়ক হয়েছে। অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্তের এই অভিজ্ঞতা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য মামলাতেও কাজে লাগানো যেতে পারে। বাংলাদেশে কখনো এত বড় স্কেলে কবর লাশ থেকে উত্তোলন করা হয়নি এবং এইভাবে ডিএনএর ব্যাপকভাবে যে কাজটা করা হয়েছে ইনফরমেশন সংগ্রহ করে ফরেনসিক এক্সপার্টদের সহায়তায়,
লাশ শনাক্তকরণের সেটাও এইভাবে করা হয়নি। পরে পরিচয় শনাক্ত হওয়া 8 পরিবারের কাছে তাদের প্রিয়জনের কবরের দায়িত্ব হস্তান্তর এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। গুমের মতো অপরাধ সংগঠনের দায়ে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। কমিশনের প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয় 2024 সালের 5 আগস্ট পর্যন্ত গুমের ঘটনার 25% করেছে র্যাব। সোমবার বিকেলে কমিশন কার্যালয়ে গণমাধ্যমের সামনে গুম সংক্রান্ত প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরে কমিশন। গুম হওয়ার পর আর ফিরে আসেননি 251 জন। উগ্রপন্থা দমন সহ গুরুতর অপরাধ নিয়ন্ত্রণে প্রতিষ্ঠা হয়েছিল পুলিশের স্বতন্ত্র ইউনিট এলিট ফোর্স র্যাব, কিন্তু নানা কারণে বিতর্কিত হয়ে পড়ে বাহিনীটি। গুম সংক্রান্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে গেল 15 বছরে কখনো এককভাবে কখনো বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথভাবে গুমের মতো অপরাধে জড়িত র্যাব। প্রতিবেদনে উল্লেখ করা হয় কমিশনের প্রাপ্ত অভিযোগগুলোর মধ্যে 25% র্যাব এবং 23% গুমের সঙ্গে জড়িত পুলিশ। অভিযোগ পাওয়ার পর সামরিক গোয়েন্দা সংস্থা র্যাব, এনএসআই সহ বিভিন্ন বাহিনীর স্বীকৃত ও গোপন আটক কেন্দ্র পরিদর্শন করে কমিশন। প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করে এসেছি যে সরকারের তরফ থেকে এই বিষয়গুলো উদ্ঘাটন করার জন্য, অর্থাৎ ভিকটিম পরিবারের ডিএনএ স্যাম্পল কালেক্ট করা এবং ভবিষ্যতে যাতে ওইখানে যাদের দাফন করা হয়েছে যে সন্দেহজনক স্পটগুলো আছে সেইটার সাথে ম্যাচিং করে কিনা, অর্থাৎ একটা ইনডেপথ ইনভেস্টিগেশন দরকার। প্রতিবেদনে উঠে এসেছে 1569টি অভিযোগ সক্রিয় বিবেচনায় নেয় কমিশন। এর মধ্যে 251 জন নিখোঁজ এবং 36 জনের গুম পরবর্তী লাশ উদ্ধার হয়। গুমের পর এখনও নিখোঁজ আছে বিএনপির 68% ও জামাত শিবিরের 22% নেতাকর্মী, আর জীবিত ফেরাদের মধ্যে আছে বিএনপির 22% এবং জামাত শিবিরের 75% নেতাকর্মী। এটা পুলিশের দায়িত্ব খুঁজে বের করা। তারপরেও যেহেতু এটা আমরা তদন্ত করছি, অনুসন্ধান যেহেতু ইনকোয়ারি আমরা করেছি, আমরা চেষ্টা করেছি টু ফাইন্ড আউট দ্য হোয়ারঅ্যাবাউটস অফ দ্য ভিকটিমস, ইভেন টু ফাইন্ড আউট দ্য রিমেইনস অফ দ্য ভিকটিমস, দেহাবশেষ পাওয়া যায় কিনা, কিন্তু আমরা পাইনি। এখন এটা আইসিটি ইনভেস্টিগেটিং টিম ওরা ইনভেস্টিগেট করলে সেগুলো হয়তো পাওয়া যেতে পারে বা ক্লোজার আমরা জানতে পারি। প্রতিবেদনে র্যাব বিলুপ্তকরণ, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার কাজ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার, সন্ত্রাস বিরোধী আইন 2009 বাতিল বা সংশোধন, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে কঠোর জবাবদিহিতায় আনা, আয়নাঘরগুলোকে জাদুঘরে রূপান্তর সহ বেশ কিছু সুপারিশ করেছে কমিশন। আলটিমেটলি তো রিফর্মস লাগবে। আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে প্রত্যেকটা রিফর্মস লাগবে। আমাদের দেশের গোয়েন্দা সংস্থা কি করে আপনার ইন্টারনাল পলিটিক্সে তারা মানে নাক গলায়। কেন নাক গলায়? ওইটা পার্ট ইন পাওয়ার চায় বলে, এবং ওদের তো মিসইউজ করা হয়েছে। সবাই করছে কম বেশি, কিন্তু ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট বেশি করেছে। আগামীতে গুমের মতো অপরাধ যাতে সংঘটিত না হয় সেজন্য পদক্ষেপ নেয়ার সুপারিশও আছে কমিশনের প্রতিবেদনে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। রিমান্ড আবেদন মঞ্জুরের 3 ঘন্টার মধ্যেই জামিন পেলেন গাজীপুরের তাহরিমা জান্নাত সুরভি। চাঁদাবাজি সহ কয়েকটি অভিযোগে দায়ের মামলায় বিকেল 3টার দিকে তার 2 দিনের রিমান্ডের আদেশ দেন গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। জুলাই আন্দোলনে সক্রিয় সুরভির রিমান্ডের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে তার সহযোদ্ধারা। সন্ধ্যায় জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। রাত 8টার দিকে গাজীপুর জেলা কারাগার থেকে বের হন সুরভি। কারাগার থেকে বের হতেই সহযোদ্ধাদের আলিঙ্গনে আবদ্ধ হন জুলাই আন্দোলনের পরিচিত মুখ গাজীপুরের শিক্ষার্থী তাহরিমা জান্নাত সুরভি। ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় সুরভিকে। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে গাজীপুর জেলা কারাগার এলাকা। পরে গাড়িতে করে টঙ্গীতে নিজ বাসার উদ্দেশ্যে রওনা হন সুরভি ও কয়েকজন সহযোদ্ধা। আমরা তার পক্ষে অবস্থান নিয়েছি এবং আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে ওনার জামিন হয়েছে। আমরা যখন জামিন চেয়েছি আমরা বলেছি যে এই ঘটনাটি বাস্তবতা বিবর্জিত, তার সাথে বাস্তবতার কোনো মিল নেই। আদালতও বুঝতে পেরেছেন। যুদ্ধ করছি, যুদ্ধের মতো একটা জিনিস, যুদ্ধ করছি, প্রচুর চেষ্টা করছি, এখন আমরা সফল হয়েছি। গেল 25 ডিসেম্বর টঙ্গীর নিজ বাসা থেকে সুরভিকে গ্রেফতার করে যৌথ বাহিনী। সে সময় পুলিশ জানায় কালিয়াকৈর থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ ও প্রতারণার অভিযোগে মামলা রয়েছে। বাদী নাইমুর রহমান দুর্জয়, যিনি একটি দৈনিক পত্রিকার স্থানীয় সংবাদকর্মী। শুরুতেই ছড়ানো হয় 50 কোটি টাকা চাঁদাবাজির গুজব। পরে মামলার নথিতে দেখা যায় টাকার পরিমাণ 50,000। সুরভির বয়স 21 দেখানো হলেও স্বজনদের দাবি জন্মসনদ অনুযায়ী তার বয়স 17।
পৃথিবীর কোন সভ্য আইনে আছে একটা 17 বছরের কিশোরীকে 10টা দিন ধরে ওকে জেলে আটকে রেখেছে কোনো জামিন ছাড়া, কোনো বিচার ছাড়া? পুলিশ বলছে সুরভির পরিবারের সদস্যদের কাছে জন্মসনদ না পেয়ে বাদীর মামলার এজাহার অনুযায়ী বয়স 21 লেখা হয়। আমার আয়ু আজকে আমাকে যেটা জানালেন, উনি নাকি সুরভির মার কাছে এটা ওনার বার্থ সার্টিফিকেটটা চেয়েছিলেন, তো বার্থ সার্টিফিকেট নাকি উনি পান নাই, যে কারণে বয়সটা আমরা আসলে করা যায় না। পুলিশ জানায় গ্রেফতারের পরদিন আদালতের আদেশে কারাগারে পাঠানো হয় সুরভিকে। চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চেয়ে সোমবার গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে। এ সময় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরবর্তীতে জেলা জজ আদালতে রিভিশন ও অন্তর্বর্তী জামিনের জন্য আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে রিমান্ডের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে ছাত্র শ্রমিক জনতার ব্যানারে বিক্ষোভ হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন এক যুবদল কর্মী। রাত 8:30টায় উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহতের নাম জানে আলম। তিনি রাউজানের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। প্রত্যক্ষদর্শীরা জানায় রাতে হঠাৎই কয়েকজন দুর্বৃত্ত জানে আলমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর দ্রুত পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন জানে আলম। প্রার্থীদের হলফনামায় অসঙ্গতিপূর্ণ সম্পদ বিবরণী পেলে তা পরীক্ষা করা হবে, জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বিকেলে দুদক বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট কারাপশন র্যাকের নবনির্বাচিত সংগঠকদের সাথে মত বিনিময় সভায় একথা বলেন তিনি। দুর্নীতি কোনো আপোষযোগ্য বিষয় নয় উল্লেখ করে চেয়ারম্যান বলেন, দুদকের নতুন গেজেটে তেমন কোনো বিষয় থাকলে তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল এবং হলফনামা দাখিল চলছে নির্বাচন কমিশনে। হলফনামার মাধ্যমে প্রার্থীদের সম্পদ, আয়, মামলা মোকদ্দমা সহ ব্যক্তিগত ও রাজনৈতিক তথ্য প্রকাশ করা হয়, যা ভোটারদের সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করে। তবে অতীতে বিভিন্ন প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়া বা গোপন করার অভিযোগ আছে। এ ধরনের অনিয়ম রোধে এবার মাঠে নেমেছে দুদক। সোমবার বিকালে র্যাকের মতবিনিময় সভায় সংস্থার চেয়ারম্যান বলেন, প্রার্থীদের হলফনামায় অসঙ্গতিপূর্ণ সম্পদ বিবরণীর তথ্য পেলে তা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোন স্টেটমেন্টকে আপনাদের মনে হয় সন্দেহজনক, এবং আমি আমার সাংবাদিক ভাইদেরও বলবো, তাদেরও যদি মনে হয় যে এটা পরীক্ষা করা দরকার, এখানে বড় রকম কারচুপি হয়েছে, সেটা যদি আমরা দুদক পাই, আমরা দুদক আমাদের সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতার মধ্যেও আমরা সেগুলি পরীক্ষা করব, পরীক্ষা নিরীক্ষা করে বের করার চেষ্টা করব। এবং এটার জন্য আমরা দরকার হলে আমরা আমাদের অন্যান্য কর্মকাণ্ড খানিকটা কমিয়ে নিয়ে এসে হলো এই সময়টায় এই কাজটা আমরা করে যাব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান জানান, দুর্নীতি কোনো আপোষযোগ্য বিষয় নয়। নতুন গেজেটে আপোষের বিষয় থাকলে তা নিয়ে সরকারের সাথে আলোচনা হবে। নতুন আইনে যদি আপোষের কথা বলা থাকে, আমাদের এটা পুনরায় পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আমরা এটা দেখে আমরা আমাদের যে বেসিক যে চিন্তা, দুর্নীতির সাথে আপোষ নাই, আমরা সেখানেই থাকি। দুর্নীতি কোনো আপোষযোগ্য বিষয় না। রিপোর্টার এগেইনস্ট কারাপশনের নবনির্বাচিত কমিটিকে দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান দুদক চেয়ারম্যান। নির্বাচনের আগে কাজ শেষ করতে পারবো। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে কাউকে চাকরিচ্যুত করা হবে না, তবে অপরাধে জড়িতরা ছাড় পাবে না। ফরেনসিক অডিটের মাধ্যমে কর্মকর্তাদের দায় চিহ্নিত করা হবে। বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, ক্ষুদ্র আমানতকারীরা এখনই টাকা তুলতে পারবেন, আর বড় আমানতকারীদের অপেক্ষা করতে হবে 2 বছর। সম্মিলিত ইসলামী ব্যাংকের সবার আমানত নিরাপদ থাকবে বলেও আশ্বাস দেন গভর্নর। ফার্স্ট সিকিউরিটি, SIBL, এক্সিম, ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী। সংকটে থাকা এই 5 ব্যাংক নিয়ে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। ব্যাংক রেজুলেশন স্কিমের ঘোষণা অনুযায়ী গ্রাহকদের টাকা ফেরত দিতে শুরু করেছে ব্যাংকটি। 2 দিনে 13,314 জন গ্রাহক টাকা তুলেছেন 107 কোটি 77 লাখ। এ সময় ব্যাংকে নতুন আমানত এসেছে 44 কোটি টাকা। সংবাদ সম্মেলনে গভর্নর জানিয়েছেন, নতুন আমানতকারীরা প্রচলিত হারেই মুনাফা পাবেন, চাইলে পুরো টাকাও তুলে নিতে পারবেন তারা। সিস্টেমেটিক ওয়েতে আমাদের যে রেজলিউশন স্কিম, সেটার মাধ্যমে ধীরে ধীরে টাকাটাকে রিলিজ করার প্ল্যান করেছি, যাতে একবারে টাকা তুলে ফেললে একটা ব্যাংকের সম্ভাব্য টিকে থাকাটাই কঠিন হয়ে যেতে পারে। আমরা তো কোনো রিস্ক নিতে পারবো না।
আমরা এমনভাবে জিনিসটাকে প্ল্যান করেছি যেটা একটা সুন্দর বলিষ্ঠভাবে সামনের দিকে যাবে এবং পেছনে ফিরে তাকাতে হবে না। গভর্নর বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক সরকারি হলেও চলবে বেসরকারি ব্যাংকের মতো। কোনো কর্মকর্তা কর্মচারীকে বাদ দেওয়া হবে না, তবে অপরাধে জড়িত থাকলে ছাড় নয়। ফরেনসিক অডিটের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করা হবে বলেও জানান তিনি। আমরা যে ফরেনসিক অডিট করতে যাচ্ছি, সেই ফরেনসিক অডিটের মূল উদ্দেশ্য হচ্ছে দুটো জিনিস আইডেন্টিফাই করা, যে এই ব্যাংকগুলোর এই অবস্থার জন্য দায়ী কারা, কোথায় টাকাগুলো গেল, কিভাবে গেল, এবং এখানে আগের বোর্ডই হোক বা যেসব ঋণ গ্রহীতা বিভিন্নভাবে জাল চতুরির মাধ্যমে টাকা নিয়ে গেছে, অথবা ব্যাংকের ভিতরে কোনো কর্মকর্তাও হোক, তাদের যোগসাজশে তাদেরকে চিহ্নিত করা এবং আইনগত ব্যবস্থা নেওয়া। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে সম্মিলিত ইসলামী ব্যাংক। 2-1 বছরের মধ্যে ব্যাংকটি মুনাফা করবে বলেও আশাবাদী তিনি। একদিকে আমাদেরকে খরচ কমাতে হবে, আরেকদিকে আমাদের আয়ও বাড়াতে হবে নতুন ব্যাংকের, এবং খুব দ্রুততার সাথে করতে হবে। কারণ আমরা কিন্তু চ্যালেঞ্জ নিয়েছি এটাকে, যে আমরা 2-1 বছরের মধ্যেই এই ব্যাংকে একটা প্রফিটেবল অবস্থায় নিয়ে যাব। 2 বছরের মধ্যে আইপিওর মাধ্যমে 50% শেয়ার বাজারে ছাড়া হবে, আর 3 বছরের মধ্যে কৌশলগত অংশীদার খুঁজে বের করা হবে বলেও জানান গভর্নর। আইনগত একটা আমাদেরকে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন আহমেদ। বিকেলে সচিবালয়ে বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ 2026 এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ 2026 জারি উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। বলেন, এই বিধানগুলো বাস্তবায়িত হলে বিমানের টিকিট কাটা কেন্দ্র করে প্রতারণা ও হয়রানি বন্ধ হবে। বিমানের ডাইভারশন নিয়ে উপদেষ্টা বলেন, তীব্র কুয়াশায় বিমানের ফ্লাইট পাশের দেশে পাঠানো এড়াতে কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি 3-তে উন্নীত করা হবে। কয়েদিদের পোশাকে ম্যানহাটনের ফেডারেল আদালতে নেওয়া হলো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, নিউ ইয়র্কে স্থানীয় সময় দুপুর 12টায় শুরু হবে বিচার কাজ। তাদের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখবেন বিচারক। এদিকে মাদুরোকে ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজধানী কারাকাস সহ ভেনেজুয়েলার বিভিন্ন স্থানে চলছে তুমুল বিক্ষোভ। তবে ট্রাম্পের ঘোষণা, ভেনেজুয়েলার বর্তমান প্রশাসন সহায়তা না করলে আবারও হামলা করা হবে দেশটিতে। নিউ ইয়র্কের স্থানীয় সময় তখন সকাল প্রায় 8টা। হাতে হাতকড়া আর কয়েদিদের পোশাক পরিয়ে হেলিকপ্টার থেকে নামানো হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে। কঠোর নিরাপত্তায় ম্যানহাটনের ফেডারেল আদালতে নিয়ে যাওয়া হয় তাদের। বিবিসির সূত্রে জানা যায়, নিউ ইয়র্কের স্থানীয় সময় দুপুর 12টায় বিচার কাজ শুরু হবে। যুক্তরাষ্ট্রে কোকেন পাচার সহ মাদুরো ও সিলিয়ার বিরুদ্ধে আনা একাধিক অভিযোগের সত্যতা খতিয়ে দেখবেন 92 বছর বয়সী ডিস্ট্রিক্ট জাজ অ্যালভিন কে হেলারস্টাইন। এদিকে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণ ও আটকের ঘটনায় বিক্ষোভে উত্তাল ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। হাতে প্লাকার্ড আর মাদুরোর প্রতিকৃতি নিয়ে রাজপথে জড়ো হয় মাদুরোর হাজারো সমর্থক। তাদের দাবি, যে কোনো মূল্যে ফিরিয়ে দিতে হবে প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিকে। আমরা প্রস্তুত আছি। এটা কারাকাসের সবচেয়ে বড় সশস্ত্র সংগঠন। আমরা আমাদের প্রেসিডেন্টকে ফেরত চাই। আমি এখনো বুঝতে পারছি না কিভাবে হেলিকপ্টারগুলো প্রবেশ করলো এবং প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে গেল। সামরিক বাহিনী কেউ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারল না। এত কিছু করেও ক্ষান্ত হননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির বর্তমান প্রশাসন সহযোগিতা না করলে আবারও ভেনেজুয়েলায় হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভেনেজুয়েলায় এখনই নির্বাচনের চেয়ে মাদক পাচার বন্ধ এবং তেল শিল্প সংস্কার প্রয়োজন। দেশটির বর্তমান প্রশাসনের সাথে আমরা এসব নিয়েই কাজ করতে চাই। ভেনেজুয়েলাকে সুসংগঠিত করার প্রচেষ্টায় দেশটির প্রশাসনের বাকি সদস্যরা সহায়তা না করলে দ্বিতীয়বার হামলা হতে পারে। ভেনেজুয়েলায় মার্কিন সেনা মোতায়েনের পর ক্রমাগত টহল চলছে। থমথমে পরিস্থিতি দেশটির রাজধানী কারাকাস সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোয়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।